Good morning, the student. Welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ আপকামিং এএনএম জিএনএম পরীক্ষার জন্য একটি সায়েন্সের প্র্যাকটিস ক্লাস। তো প্র্যাকটিস ক্লাস নাম্বার 6। তো আজকে আমরা একটি মক টেস্ট আলোচনা করব ফিজিক্যাল সায়েন্সে। প্রত্যেকেই যারা ক্লাসে আছো, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ফ্রি ক্লাস, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে নোটিফিকেশন পেয়ে যাবে কখন কোন ক্লাস হচ্ছে সেটা জানতে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে থাকবে। পাশাপাশি TWS একাডেমি অ্যাপে আমরা কিন্তু এএনএম জিএনএম পরীক্ষার জন্য একটা কোর্স অলরেডি করানো শুরু করেছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। এবং এখানে আমাদের এই ব্যাচটা কিন্তু চলছে, যেখানে তোমরা পাচ্ছ যে সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, বিষয় ভিত্তিক মক টেস্ট, প্রতিটি ক্লাসের পিডিএফ এবং লাইভ রেকর্ড ক্লাস, সব রকম ক্লাস থাকছে। একটা ক্লাস তুমি বাই চান্স লাইভ মিস করলে তোমরা রেকর্ড দেখতে পারবে। এবং এছাড়াও আমরা অনেক ব্যাচ করাচ্ছি, তার মধ্যে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, WBB ব্যাচ, রেলের ব্যাচ, এএনএম জিএনএম বললে আপার প্রাইমারি প্র্যাকটিস আর্টস সায়েন্সের, এছাড়া আরো অন্যান্য ব্যাচ আমরা কিন্তু করিয়ে থাকি। তো এএনএম জিএনএম পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন এরকম থাকে। প্রত্যেকে যারা ক্লাসে আছো, এএনএম জিএনএম পরীক্ষা যারা দিতে চাও, তো অবশ্যই তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা জানতে হবে। টোটাল কোশ্চেন হবে 100টি এবং নাম্বার থাকবে 115। প্রত্যেকে যারা ক্লাসে আছো, এটা আমি প্রতিদিনই বলে থাকি যে 100টা প্রশ্নের মধ্যে তোমাকে সব থেকে বেশি প্রশ্ন থাকবে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। এখানে 75 নাম্বার থাকবে। লাইফ সায়েন্সে থাকবে 50, ফিজিক্যাল সায়েন্সে 25। প্রশ্ন থাকে দুটো ক্যাটাগরিতে, একটা ক্যাটাগরি 1 1 নম্বরের প্রশ্ন, আর ক্যাটাগরি 2 2 নম্বরের প্রশ্ন। বাদ বাকি ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল সব 1 নম্বরের প্রশ্ন থাকে। তো এখানে দুটো ক্যাটাগরির প্রশ্ন থাকে এবং ক্যাটাগরি 2তে দেখবে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হয়, একটা বা দুটো উত্তর সঠিক হয় সেক্ষেত্রে। তো এখানে তোমাকে টোটাল 1.5 ঘন্টা সময়ে 115 নম্বর একটা পরীক্ষা দিতে হবে। যত ভালো তুমি স্কোর করতে পারবে তত ভালো র্যাঙ্ক তোমার হবে এবং কলেজ সিলেকশন তুমি করতে পারবে। ঠিক আছে, তো আমরা আজকে মক টেস্ট নেব ফিজিক্যাল সায়েন্স থেকে। ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু আমরা একটি মক টেস্ট নেব, অর্থাৎ এখানে 25 মার্কস মক টেস্ট হবে। 25 মার্কসের একটা ক্লাস তোমরা পাবে মক টেস্ট আকারে। ক্যাটাগরি 1 এখানে 15 কোশ্চেন থাকবে, 1 মার্ক, টোটাল 15 মার্কে। এখানে কিন্তু নেগেটিভ থাকবে, নেগেটিভ মার্ক আছে, নেগেটিভ কিন্তু আছে। আর ক্যাটাগরি 2তে নেগেটিভ থাকবে না। 4টে প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। কোশ্চেন নাম্বার 1, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা বেশি তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? অর্থাৎ এখানে উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম তোমাকে বলতে হবে। গ্যাস থার্মোমিটার, বোলোমিটার, পাইরোমিটার, থার্মোপাইল। আমরা জানি উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার, কিন্তু যখন উচ্চ উষ্ণতা বলা হয় তখন উত্তর হবে পাইরোমিটার। উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে পাইরোমিটার। অপশন সি যারা করছে উত্তর সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 2, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিটি অভিকর্ষ বলের উপর নির্ভরশীল? অভিকর্ষ বল মানে কি? আপেল মাটিতে পড়ছে, যে কারণে পৃথিবী যে বলে আকর্ষণ করে প্রত্যেক বস্তুকে, সেটাকে অভিকর্ষ বল বা ওজন বলা হয়। ঠিক আছে, অভিকর্ষ বল। দেখো, তাপ সঞ্চালনের 3টি পদ্ধতি আমরা জানি: পরিবহন, পরিচলন, বিকিরণ। একটা লোহার রড তুমি এক প্রান্তে হাত দিয়ে ধরে আছো, ঠিক আছে, একটা প্রান্তে তুমি ধরে আছো এবং এখানে যদি একটা মোমবাতি লাগানো হয়, দেখবে এখানে গরম হচ্ছে, আস্তে আস্তে এই তাপটা এইদিকে চলে আসছে, লোহার রডটা এখানে গরম হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় পরিবহন। এখানে অভিকর্ষ বলের কোনো কনসেপ্ট নেই। বিকিরণ, সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে, বিকিরণ পদ্ধতি, কোনো মাধ্যম টাধ্যম লাগে না, কোনো অভিকর্ষ বলের কোনো কনসেপ্ট নেই। কিন্তু পরিচলন,
এখানে একটা তুমি রান্নার পাত্র ব্যবহার করছো। ধরো একটা বুনসেন বার্নারে বা একটা গ্যাসে তুমি একটা পাত্রে জল বসিয়েছো, এখানে জল আছে, এখানে আগুন জ্বালানো আছে। এবার এই জলটা, এখানে জল আছে, দেখা যাবে এই জল যখন গরম করছো তখন প্রথমে নিচে এই জায়গাটা গরম হচ্ছে, এই যে জল গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে আর উপরের ভারী জল নিচে নামছে। এই যে রোটেশনটা হয়, হালকা হয়ে উপরে উঠছে তার ভারী জল নিচে নামছে, এটা হয় পরিচলন। এই পরিচলন পদ্ধতি অভিকর্ষ বলের উপর বলা হচ্ছে নির্ভরশীল। কোশ্চেন নাম্বার 3, আলোক তরঙ্গ কেমন হয়? আলোক তরঙ্গের প্রকৃতি কেমন? তির্যক হয়, অনুদৈর্ঘ্য হয়, স্থান তরঙ্গ নাকি আলো তরঙ্গ নয়, কণা দ্বারা গঠিত? কোশ্চেন নাম্বার 3, এখানে সঠিক উত্তর কি হবে? আলোক তরঙ্গের প্রকৃতি কেমন? প্রশ্ন এসেছিল গতবার, তার আগের বার, শব্দ তরঙ্গ কেমন হয়? শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ এবং এটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গের অপর নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, এর অপর নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, প্রস্থ বরাবর কম্পিত হয়। কোশ্চেন নাম্বার 4, অবলোহিত বর্ণালী, যেটাকে আমরা ইনফ্রারেড রে বলছি, আইআর রে, অবলোহিত বর্ণালী যে যন্ত্রের সাহায্যে শনাক্ত করা হয় তার নাম কি? ব্যারোমিটার, ন্যানোমিটার, বোলোমিটার, ফোটোমিটার। যেটা একটা যন্ত্র হচ্ছে স্পেকট্রোফোটোমিটার সেটা বলা হয়, বা বোলোমিটার। অপশন সি যারা করছো উত্তর সঠিক হয়েছে, বোলোমিটার এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 5 বলছে রামধনু সৃষ্টির জন্য আলোর যে দুটি ঘটনা একত্রে দায়ী সেটা কি? আলোর কোন দুটি ঘটনা একত্রে দায়ী? রামধনু আমরা জানি সাদা রং, সাদা রং এটা 7টা বর্ণে ভাগ হয়ে যাচ্ছে, বেনি আসহ কলা আমরা বলে থাকি, তাই তো? বিভিন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন হওয়ার কারণে সাদা আলো ভেঙে গিয়ে বিভিন্ন আলো বার হয় এবং এটা আলোর বিচ্ছুরণ আমরা বলে থাকি, যার ফলে রামধনু তৈরি হয়। আলোর বিচ্ছুরণের সঙ্গে কি এখানে হতে পারে? কারণ এটা আর এটা তুমি কেটে দিলে, কারণ বিচ্ছুরণটা আমাকে নিতে হবে, বিচ্ছুরণ এবং আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যার ফলে এই ঘটনাটা ঘটে। অপশন বি সঠিক উত্তর হবে। ক্যামেরায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? ক্যামেরাতে কোন লেন্স ব্যবহার করা হয়? অপসারী লেন্স সমন্বয়, উত্তল অবতল লেন্স, অভিসারী লেন্স সমন্বয় নাকি সম অবতল লেন্স? যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় সেখানে কোন লেন্স ব্যবহার করা হয়? আচ্ছা, আমরা উত্তল লেন্স জানি, উত্তল লেন্স আমরা জানি, অবতল লেন্স জানি, তাহলে এই অপসারী লেন্স কি আর অভিসারী লেন্স কি? দেখো, উত্তল লেন্সের গেট আপ তুমি এরকম ধরতে পারো। উত্তল লেন্সের গেট আপ কেমন হবে? এরকম ধরতে পারো, বা এরকম হতে পারে, বা এরকম হতে পারে, উভয় দিকে উত্তল। অবতল লেন্সটা কেমন হয়? এরকম হবে, বা এরকম হতে পারে উল্টো, বা হতে পারে এরকম। এগুলো হচ্ছে অবতল লেন্স। ঠিক আছে, কিন্তু অপসারী অভিসারী কি? অপসারী লেন্স মানে হচ্ছে কি, যেটা আলো চারিদিকে ছড়িয়ে দেয়। অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। অবতল লেন্সের আর এক নাম হচ্ছে অপসারী লেন্স, এটাকে অপসারী লেন্সও বলা হয়। আর উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, এটাকে বলা হয় অভিসারী লেন্স।
তাহলে উত্তল লেন্স মানে অভিসারী লেন্স। তো ক্যামেরায় ব্যবহার করা হয় উত্তল লেন্সের সমন্বয় বা অভিসারী লেন্সের সমন্বয়। ঠিক আছে, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। অভিসারী লেন্স মানেই উত্তল লেন্স। ইংলিশে বলা হয় কনভেক্স, আর এটাকে বলা হয় কনকেভ। কনকেভ লেন্স, কনভেক্স লেন্স। কোশ্চেন নাম্বার 7 বলছে যদি কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে শব্দের প্রাবল্য কিসের উপর নির্ভর করে? কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ না হয়, শব্দের প্রাবল্য বা ইন্টেন্সিটি সেটা কিসের উপর নির্ভর করে? শব্দের বেগ, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, নাকি কোনোটি নয়? উত্তর কি হবে এখানে? কম্পাঙ্ক যদি অপরিবর্তিত থাকে শব্দের প্রাবল্য অবশ্যই শব্দের বিস্তারের উপর ডিপেন্ড করবে, অ্যামপ্লিটিউড। কোশ্চেন নাম্বার 8 শব্দের প্রাবল্য কত ডেসিবেলের বেশি হলে তা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বা হানিকারক? 40, 50, 65, 80? শব্দের প্রাবল্যের একক কি আমরা জানি? ডেসিবেল। এই ডিবি মানে কি? ডেসিবেল। ডেসিবেল এটাকে আমরা স্মল ডি ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করি। তো ডেসিবেল, এক বেল মানে 0.1 ডেসিবেল। তো এখানে 65 ডব্লিউএইচও হু নির্দেশিত যে রেঞ্জ আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে রেঞ্জটা বলছে 65-এর বেশি হলে সেটাকে শব্দ দূষণ ধরা যায়, সেটা ক্ষতিকারক। কোশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে একই দৈর্ঘ্যের একই উপাদানে তৈরি একটি সরু এবং একটি মোটা তারের দৈর্ঘ্য একটি মোটা তারের কোনটির রোধ বেশি হবে? একই দৈর্ঘ্যের, ধরো তামার তার নেওয়া হয়েছে, দৈর্ঘ্যটা এটা, আর একটা তামার তার নেওয়া হয়েছে, এটা ধরো একটু মোটা, এটা ধরো একটু মোটা তার। বলা হচ্ছে রোধ বেশি হবে কোনটা? এটা সরু তার, একটা মোটা তার। রোধ অর্থাৎ বাধা, রোধ বেশি কার? কারেন্ট যাচ্ছে, দুটো তার দিয়ে ধরো কারেন্ট পাস করছে, ফর্মুলা কি বলছে? সূত্র কি বলছে? রোধ প্রপোর্শনাল টু L/A। পরিবাহী রোধ তিনটির উপর ডিপেন্ডেবল। একটা হচ্ছে পরিবাহী তারের দৈর্ঘ্য কতটা, তারের প্রস্থচ্ছেদ অর্থাৎ কতটা মোটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে বলা হয় এ, আর এলটা হচ্ছে দৈর্ঘ্য। আর একটা হচ্ছে তারের উপাদান, সেটা লোহার তার, তামার তার, অ্যালুমিনিয়াম তার, না কিসের তার। তিনটে বিষয়, তার কতটা লম্বা, তারের প্রস্থচ্ছেদ কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এটা কতটা তারটা মোটা। প্রস্থচ্ছেদের সঙ্গে ফর্মুলা হচ্ছে রোধটা ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদ যত মোটা হবে রোধ তত কম হবে। তাহলে এখানে রোধ বেশি, বাধা বেশি কার? বাধা বেশি হচ্ছে সরু তারের। বিষয়টা বোঝা গেল? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, রোধটাকে যদি আর বলি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে এ বলি, ওটা কতটা মোটা তার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে এ। ঠিক আছে? অর্থাৎ একটা সরু রাস্তা দিয়ে তুমি যাচ্ছ আর একটা চওড়া রাস্তা, তোমার যেতে সুবিধা হবে কোন রাস্তায়? সরু রাস্তা হলে কি যেতে কষ্ট হবে, ধরো সামনে দিয়ে একটা গাড়ি আসছে, তোমাকে সাইড দিতে হচ্ছে বা একটু দাঁড়াতে হলো, তারপর পাস করছে। এই যে রাস্তাটা চওড়া হয়, কোনো ব্যাপার নেই, কোনো জ্যাম নাই, তুমি ইচ্ছা মতো যেতে পারছো।
তো কারেন্টের ক্ষেত্রেও সেরকম, তারটা যত মোটা হবে রোধ বা বাধাটা কম হবে। ইলেকট্রন তো যেতে হবে, ইলেকট্রনের যাওয়ার রাস্তাটা যত মোটা হবে তার যেতে সুবিধা হবে, আর যত সরু হবে বাধাটা বেশি হবে। রোধ মানে কি? বাধা। তাহলে এইভাবে তুমি এটাকে মনে রাখতে পারো। ফর্মুলা হচ্ছে রোধ প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যত বড় হবে রোধ তত কম হবে। যত রাস্তা সরু হবে রোধ বেশি হবে, যত রাস্তা চওড়া হবে বাধা বা রোধ কম হবে। আর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। দৈর্ঘ্য যদি বড় হয়, 1 মিটার তারের রোধ আর 2 মিটার তারের রোধ, কার বেশি রোধ? তার যেটা বড় সেটা রোধ বেশি। এখানে উপাদান একই, দৈর্ঘ্য একই, শুধু একটা সরু একটা মোটা তার, রোধ বেশি সরু তারের। কোশ্চেন নাম্বার 10, একক সময়ে একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে কি বলা হয়? একক সময়ে পরিবাহীর কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা বা আই। এটাকে বলা হয় প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। প্রবাহের একক অ্যাম্পিয়ার, আধানের একক কুলম্ব, সময়ের একক সেকেন্ড। তো এটা থেকে তুমি পাবে যে কুলম্ব ভাগ সেকেন্ড ইন্টু ইকুয়াল টু অ্যাম্পিয়ার। এই ফর্মুলা এখান থেকে অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। কোশ্চেন নাম্বার 11, বৈদ্যুতিক বর্তনীতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কেন? ক্যাপাসিটর বা ধারকত্ব, যেটাকে আমরা বলি ধারক, ব্যবহার করা হয় কেন? বিভব প্রভেদ বৃদ্ধির জন্য, বিভব প্রভেদ হ্রাসের জন্য, বৈদ্যুতিক আধান সঞ্চয়ের জন্য, উপরে কোনোটি নয়। তাহলে এখানে আমরা কোন উত্তরটি সঠিক নেব? বলো প্রত্যেকে। বৈদ্যুতিক বর্তনীতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় আধান সঞ্চয়ের জন্য। কোন গতিশীল বস্তুর বেগ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে তার গতিশক্তি বৃদ্ধির পরিমাণ হবে কত? ধরো কোনো গতিশীল বস্তুর বেগ ধরলাম v, তাহলে গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে 12 mv²। এটা হচ্ছে তার গতিশক্তি। বেগ যদি v হয়, বেগটা যদি আমরা v ধরি, কোন বস্তুর গতিশক্তি হবে এটা। ফর্মুলা কিন্তু এটা, ফর্মুলা কিন্তু এটা। এবার বেগটাকে 50% বাড়াচ্ছ, মানে v থেকে কি হবে? 50% বাড়ানো মানে কি? v/2। আগে ছিল v, v এর 50% কত? v এর 50% মানে কি? v/2, v এর অর্ধেক। তাহলে এখন বেগ কত হবে? এখন বেগ হবে v প্লাস v/2, 3v/2। গতিশক্তি কি হবে? গতিশক্তি কি হবে? গতিশক্তিটা তোমার তাহলে কি হচ্ছে? কাইনেটিক এনার্জি 12 m3v/2² হবে। তাহলে এটা তুমি ভিটা যদি একটা ধরে নাও উত্তর সহজে বার হবে। আর যদি এভাবে তুমি করতে চাও তাহলে এটা কি হবে? 3² 9, 12 ইন্টু m ইন্টু 9 v²/4। তো এখানে আমরা 9টাকে এদিকে লিখতে পারি 9/4 v²। এটা তোমার অনেকটা জটিল মনে হবে। তুমি একটা ধরে নাও, ধরো ভিটা ধরে নিলে 10, ঠিক আছে? এমটা তুমি একটা ধরে নাও, বা এম যা আছে তাই থাক, m 12 ইন্টু 10² মানে হচ্ছে তোমার 100/50 m। 10 10 100, 100 ভাগ করলে 2। প্রথম কাইনেটিক এনার্জি 1 প্রথমবার। পরের বার এটা হয়ে যাচ্ছে v2টা হচ্ছে 15, এটা v1 ধরলাম প্রথম কেস।
তাহলে এখানে হাফ ইন্টু এম, এটা তুমি 15 যদি হয় 15 স্কোয়ার ভি স্কোয়ারটা, তাহলে তুমি পাচ্ছ এখানে 225 ভাগ 2 ইন্টু এম, মানে এটা হচ্ছে কত 112.5 এম। তাহলে বৃদ্ধি কত? তাহলে এখানে বৃদ্ধিটা হচ্ছে 112.5 মাইনাস 50, 62.5 এম। এটা 50 এর 62 বাড়ছে। 50 এম যখন কাইনেটিক এনার্জি ছিল তার রেসপেক্টে 62.5 হচ্ছে, তাহলে এটাকে যদি 100 করো এটা হয়ে যাবে 125, তাহলে এখানে হবে 125% বৃদ্ধি। বিষয়টাকে তোমরা আরো সিম্পলিফাই করতে পারো, 50% বাড়ছে যদি বেগ, তাহলে গতিশক্তি যেহেতু এখানে ভি স্কোয়ার আছে সেই রেসপেক্টে তুমি ধরে নিয়েছো একটা বেগ 10, তাহলে সেই ধরলে হচ্ছে বেগটা 10 ধরলে আমরা গতিশক্তি পাচ্ছি 50 এম। এম একটা ধরে নিয়েছো ভর। যদি বেগটা বেড়ে 50% বাড়লে 15 হবে, 10 থেকে 15 হলো, তাহলে গতিশক্তি হলো এটা 112.5। তাহলে প্রথমে ছিল এটা, পরে হলো এটা, তাহলে বৃদ্ধি হলো 112.5 মাইনাস 50, 62.5 এম। কতই? তাহলে বৃদ্ধিটা হলো, তাহলে কতটা বৃদ্ধি হলো? বৃদ্ধিটা হয়েছে 50 এম। এটা শতকরা যদি করো 50 এম এ হয়েছে 62.5 এম। শতকরা করলে এর সঙ্গে 100 গুণ করো, তাহলে এটা কাটলে 50 দিয়ে কাটলে 2, তাহলে এটা হয়ে গেল 125। তাহলে শতকরা বৃদ্ধিটা হবে 125%। ঠিক আছে, এই কনসেপ্টটা এটা। কোশ্চেন নাম্বার 13 বলছে সমত্বরণে গতিশীল কোন একটি বস্তুর প্রাথমিক বেগ এবং 10 সেকেন্ড পরে বেগ যথাক্রমে 20 থেকে 40 হলো, তাহলে ত্বরণ কত? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়। আমরা একটা সূত্র লিখি না, এটা v ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এই সূত্রটা এটা। এই ত্বরণটাকে যদি এফ ধরো, বেগের পরিবর্তন মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, এই ওখান থেকে এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ভিটা কত? ভিটা হচ্ছে তোমার অন্তিম বেগ হচ্ছে 40, প্রথমে ছিল 20 ভাগ হচ্ছে 10, 20 ভাগ 10 মানে হচ্ছে 2, 0 কাটো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সূত্র এটা। তুমি এইভাবে একই কথা, এখান থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে, বা এটা থেকেই ওইটা যাচ্ছে। বেগের পরিবর্তন এটা থেকেই ওটা যাচ্ছে সূত্রটা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি। যদি মন্দন হতো, বেগটা কমছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফটি হতো। এই কিন্তু ব্যাপার। একটি সুতায় বাঁধা পাথর, একটা পাথর তুমি বাঁধলে সুতোতে দিয়ে এরকম পাক খাওয়াচ্ছ, এরকম ঘুরপাক দিচ্ছ। যদি পাথরটা হঠাৎ ছিঁড়ে যায়, পাথরটা হঠাৎ যদি ছিঁড়ে যায়, এটা এইভাবে ঘুরছিল, একটা পাথর যদি বৃত্তাকারে ঘোরে, পাথরটা ধরো এইভাবে ঘুরছে, একটা বৃত্তাকার পথ যদি আঁকি, ধরো পাথরটা এখানে ঘুরছে, পাথরটা এখান থেকে ছিঁড়ে গেল, ঠিক আছে, এর সঙ্গে এখানে একটা দড়ি বাঁধা ছিল, এইভাবে পাক খাওয়াচ্ছ, পাথরটা ঘুরছিল, ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে পাথরটা স্পর্শক বরাবর যাবে। স্পর্শক মানে কি? এইভাবে যাবে, এখানে ছিঁড়লে এইভাবে, যদি পাথরটা এখানে থাকতো এই দিকে যেত এইভাবে,
কিন্তু এইভাবে পাক খাওয়া হবে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে, ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে, কোনোটি নয়। উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ, পাথরটা স্পর্শক বরাবর যাবে, দেখবে পাথরটা যেখানে ছিঁড়বে সেইভাবে বেরিয়ে যাবে, এখানে ছিঁড়লে এই দিকে বেরিয়ে যাবে, কোনো কেন্দ্রের দিকে আসবে না বা ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কনসেপ্ট নেই, এটা হচ্ছে স্পর্শক বরাবর যাবে, অপশন এ। কোশ্চেন নাম্বার 15, হাইড্রোলিক প্রেসের কার্যনীতি হলো কেমন? হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কোন সূত্রের উপর নির্ভর করে? আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র, রেনল্ডের সূত্র, বার্নৌলির সূত্র। হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক ব্রেক, এইগুলো হচ্ছে পাস্কালের সূত্রের উপর ডিপেন্ডেবল। অপশন বি এখানে সঠিক উত্তর। ক্যাটাগরি 2 আসছি এখানে। প্রত্যেক কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে, 5টা কোশ্চেন থাকবে, 5 into 2 10 মার্কস। এখানে নেগেটিভ থাকে না, নেগেটিভ নেই, কিন্তু 1 or more than 1 অপশন কারেক্ট হবে। একটা বা দুটো বা তার বেশি উত্তর সঠিক হতে পারে। যদি উত্তর দুটো সঠিক হয়, তুমি একটা উত্তর ঠিক করেছো, একটা ভুল করেছো, 0 পাবে। অর্থাৎ যদি ভুল অপশন চুজ করে থাকো 0 পাবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, রান্নার পাত্রে যে গুণ থাকা প্রয়োজন সেটা কি? একটা রান্নার পাত্রে, একটা রান্নার ধর কড়ায় এখানে হাতল আছে, এর কি কি গুণ থাকা উচিত? উচ্চ তাপ শোষণ ক্ষমতা, উচ্চ তাপ পরিবাহিতা, নিম্ন আপেক্ষিক তাপ, উচ্চ আপেক্ষিক তাপ। তো একটা পাত্রে রান্না করবে, তার কি কি গুণ থাকা প্রয়োজন? দেখো, রান্নার পাত্র এমন হবে, আমরা ব্যবহার করি অ্যালুমিনিয়াম বা লোহার বা তামার, এইগুলোই কিন্তু দেখবে হাঁড়ি হয়, অ্যালুমিনিয়াম, তামা বা লোহা এইসবের, যার তাপ শোষণ ক্ষমতা কিন্তু ভালো, তাপ সহজে নিতে পারে, তাপ পরিবাহিতা, ঠিক আছে, তাপটা পরিবহনও করতে পারে, তাপটা চারিদিকে ছড়িয়ে দিতে পারে। আপেক্ষিক তাপটা কি হয়? দেখো, আপেক্ষিক তাপের সংজ্ঞা কি? প্রত্যেক মনে আছে, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। যে বস্তু ভালো তাপ শোষণ করতে পারে তার তাপ আপেক্ষিক তাপ কম হয়। নিম্ন আপেক্ষিক তাপ মানে সহজে সে তাপটা ধরতে পারবে, অল্প তাপেই সহজে সে উষ্ণ হবে, গরম হবে। উচ্চ আপেক্ষিক তাপ যেমন জলের, জলটা গরম হতে বেশি সময় নেবে, ঠান্ডা হতেও বেশি সময় নেবে। এরকম পাত্র দরকার যেখানে তাপ শোষণ ক্ষমতা ভালো, তাপ ভালো পরিবহন করতে পারে এবং নিম্ন আপেক্ষিক তাপ, সহজে উত্তপ্ত হবে। 3টে অপশনই সঠিক। ধরো কোনো ক্যান্ডিডেট, তোমরা এটা করেছো, এ আর বি করেছো, তুমি কত নাম্বার পাবে এখানে? যে এ বি সি 3টে অপশন করেছে সে পাচ্ছে 2 মার্কস, 2 মার্ক পাবে। যে শুধু এ আর বি করেছে সে পাবে 2 into 2 এর 3, মানে 1.33 মার্কস পাবে। এই দুটো করেছে। যে ধরো এ আর ডি করেছে, একটা ঠিক একটা রং, সে পাবে 0। অর্থাৎ কেউ যদি কোনো অপশন এই 2 নম্বর প্রশ্নে ভুল চুজ করে সে 0 পাবে, আরেকটা ঠিক হোক বা যাই হোক। এটা কিন্তু সাবধান, এটা যে অপশনগুলো তোমরা শিওর জানবে যে এটা হবে সেটা অ্যান্সার করবে, এক্সট্রা করার দরকার নেই। কোশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত সঠিক বিবৃতিগুলো বিবেচনা করো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, সঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় না। বাড়ি ঘরে বৈদ্যুতিক সরঞ্জামগুলো সংযুক্ত থাকে শ্রেণী সমবায়ে। টেলিভিশনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রে টিউব। তাহলে এখানে শ্রেণী সমবায়ে থাকে না, সমান্তরালে থাকে, এটা ক্যাথোড টিউব। এই দুটো ঠিক আছে, অপশন এ আর ডি
এখানে কারেক্ট। কেউ শুধু এ করলে 1 পাবে, কেউ যদি শুধু ডি করো সে 1 পাবে, কেউ এ আর ডি করলে 2 পাবে, কেউ যদি এ আর বি করো সে 0 পাবে, কেউ বি আর সি করলে 0 পাবে, কেউ সি ডি করলে 0 পাবে। একটা ভুল চুজ করা মানে 0 পাচ্ছ। অভ্র, যেটাকে আমরা মেকা বলি, এটা ইলেকট্রিক যে ইস্ত্রি হয়, বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহার করা হয় আয়রনে। এই অভ্রটা কেমন হয়? এটা তাপ তড়িতের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, তাপের সুপরিবাহী, তড়িতের অন্তরক। দেখো এখানে অভ্র এমন একটা জিনিস, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়, তড়িতের কুপরিবাহী, তাপের সুপরিবাহী, তড়িতের অন্তরক। এখানে 3টে অপশন সঠিক আছে। অপশন বি, সি এবং ডি, এই 3টে কারেক্ট। বিটা মার্কিং নেই, বিটা সঠিক আছে। বি তড়িতের কুপরিবাহী, অভ্র তড়িৎ পরিবহন করতে পারে না, মানে তড়িতের অন্তরক আর কুপরিবাহী কত দুটো একই। তাহলে এখানে বি, সি আর ডি 3টে অপশনই সঠিক আছে। ঠিক আছে, এখানে আমার বিটা মার্কিং করা নেই, বিটা সঠিক আছে। কোশ্চেন নাম্বার 19, এলপিজি তে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা রান্নার গ্যাস, এই রান্নার গ্যাসে কোন কোন উপাদান থাকে? রান্নার গ্যাসে কি কি উপাদান থাকে? এলপিজি, এখানে থাকে প্রোপেন, বিউটেন, প্রোপেন আর বিউটেন থাকে। C3H8, C4H10 এদের সংকেত, এগুলো অ্যালকেন গ্রুপ। নিচের কোনটি নিষ্প্রভ বা অপ্রভ বস্তু নয়? নন লুমিনিয়াস সোর্স নয়, মানে লুমিনাস সোর্স কোনটি? যারা আলো দিতে পারে। দেখো সূর্য নিজে আলো দেয়, মোমবাতি আলো দেয়, এলইডি বাতি আলো দেয়। তাহলে এখানে অপশন এ, বি, সি 3টেই সঠিক আছে, ডিটা ভুল আছে। তো আমাদের আলোচনা এখানে এন্ড হচ্ছে। 20টা কোশ্চেন তোমাকে ফেস করতে হবে, মার্কস হচ্ছে 25। ঠিক আছে, ক্যাটাগরি 1 এ 15, ক্যাটাগরি 2 তে 10। তো টোটাল 25 নম্বরের মধ্যে তুমি কত অ্যান্সার করতে পেরেছো একটু জানাবে। ঠিক আছে, 25-এ কত হয়েছে আউট অফ 25, কত হয়েছে জানাবে। বা তুমি ক্যাটাগরি 1 এ 15তে কত পেলে, এবং ক্যাটাগরি 2 তে 10-এ কত পেয়েছো একটু জানাবে। প্রত্যেকে যারা ক্লাসে ছিল ক্লাসগুলো করতে থাকো, তোমাদের আশা করি ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স বা এই যে পার্টগুলো আছে এখানে তোমাদের যথেষ্ট পরিমাণ উন্নতি হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, বাই।